সোমবার থেকে শুরু স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান। ঢাকায় প্রস্তুত ৮টি কেন্দ্র। প্রতিদিন দেয়া হবে ৫,০০০ ডোজ। অভিভাবকদের ভিড় না করার আহ্বান। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ তুলে ধরবেন ৩ দফা প্রস্তাবনা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের লকার থেকে নথি গায়েব জিজ্ঞাসাবাদের জন্য আটক ৬ কর্মচারী। সচিবালয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট তদন্ত কমিটি গঠন। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান। ১২টি কেন্দ্রে টিকা দেওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন ৮টি কেন্দ্রে চলবে এই কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠানের হিসেবে নির্ধারিত হয়েছে কেন্দ্র। প্রতিদিন একটি কেন্দ্র থেকে ৫,০০০ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের। উৎসবের আমেজে চলছে প্রস্তুতি। করোনার ধাক্কা সামলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যেতেই এই আয়োজন। সরকারের এবারের পরিকল্পনা ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা। আর সেই লক্ষ্যে সোমবার থেকেই টিকা দেয়া শুরু হবে। রাজধানীর ২ সিটি কর্পোরেশনে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে হবে এই কার্যক্রম। এক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানই হবে তার ঠিকানা, আর সেই অনুসারেই নির্ধারণ করা হবে কেন্দ্র। একটি কেন্দ্রে আশেপাশের নির্ধারিত ২ থেকে ৫টি থানার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন। ৫,০০০ শিক্ষার্থীর টিকা মজুদ থাকবে প্রতিটি কেন্দ্রে। বাচ্চাদের ওয়েটিং জোন রেডি, আফটার ভ্যাকসিনেশন তারা কোথায় বসবে, বিফোর ভ্যাকসিনেশন তারা কোথায় ওয়েট করবে, সব কিছু যেমন এবং সব কিছু প্রস্তুতি সম্পন্ন। কারো বাসা যদি পুরান ঢাকায় হয় মানে দক্ষিণে, কিন্তু তার সেন্টার হবে স্কলাস্টিকার যে কোড উত্তর সিটি কর্পোরেশন সেটা দিয়ে। কেন্দ্রে ওয়েটিং রুম, বুথ থেকে শুরু করে তৈরি হয়েছে আইসোলেশন রুম। পাশাপাশি চলবে শিক্ষা কার্যক্রমও। যারা রেজিস্ট্রেশন করতে পেরেছে ফার্স্ট ফেজে তারা ভ্যাকসিন নিয়ে নেবে। স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করানো এবং টিকা গ্রহণ করার পরে ওয়েটিংয়ে থাকবে। ১ নভেম্বর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হবে আনুষ্ঠানিকতা। পরদিন থেকে রাজধানীর 12টি কেন্দ্রে দেয়ার তথ্য স্বাস্থ্য অধিদপ্তর জানালেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন ৮টি কেন্দ্রের কথা। একটি টিকা কেন্দ্রে কাল শুরু হচ্ছে। তারপরে আমাদের ৮টি কেন্দ্র এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, সেগুলোতে চলবে। এই কর্মসূচিতে সবাইকেই দেয়া হবে ফাইজারের টিকা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গত ১২ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও এখনও সিদ্ধান্তে আসতে পারেনি বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনলাইনেই চলছে তাদের ক্লাস। কর্তৃপক্ষ বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী এখনও করোনা ভ্যাকসিনের আওতায় আসেনি। তাই কবে থেকে সশরীরে ক্লাস শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। হাসিবুল হাসানের রিপোর্ট। অতিমারি করোনায় থমকে যাওয়া শিক্ষাজীবন প্রাণ পেয়েও যেন পাচ্ছে না। অর্ধেকের বেশি শিক্ষার্থীকে টিকার আওতায় এনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সশরীরে ক্লাস নেওয়া শুরু করলেও পিছিয়ে প্রাইভেটের শিক্ষার্থীরা। টিকার আওতায় এনে ক্যাম্পাসে ক্লাস করার সুযোগ করে দেওয়া হোক। অনেকে কিন্তু টিকার আওতায় চলে এসেছে, তাদের নিয়ে অবশ্যই ক্লাসটা শুরু করা উচিত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলছেন, বেশিরভাগ শিক্ষার্থী এখনো টিকা পাননি। সবার স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখেই এখনো অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল তারা। চেষ্টা করা হচ্ছিল যে স্পেশাল টিকা প্রাইভেট ইউনিভার্সিটি ১০৪টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জ করার, কিন্তু ফোকাসটা এখন পর্যন্ত আমরা দেখেছি যে পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক। তো আমাদেরও অন ক্যাম্পাস যদি টিকার ব্যবস্থা করা হয়, আমাদের যারা এখনও বাকি আছে তারা পাবে। আমরা ইউজিসির চাহিদা অনুযায়ী তাদের কাছে আমাদের স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দাবি, দেশের প্রায় ৭০টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস হচ্ছে। আগে যেমন শুধু তাদের ক্লাস ছিল অনলাইন বেস, কিন্তু এখন কিন্তু সামনাসামনি তারা ক্লাস হচ্ছে এবং আমাদের কর্তৃপক্ষ ২-৪টি ইউনিভার্সিটি সারপ্রাইজ ভিজিটও করেছে। ইউজিসির তথ্য মতে দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ৪২ লাখ। প্রথম ডোজ টিকা নিয়েছেন ১৫ লাখ, আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন প্রায় ৩ লাখ। টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় ২৭ লাখ। সেই হিসাবে এখনও প্রায় ১৫ লাখের বেশি শিক্ষার্থী টিকা নিবন্ধনের আওতায় আসেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যেককেই কোভিড-১৯-এর কমপক্ষে ১ ডোজ টিকা না পাওয়া পর্যন্ত কিংবা টিকা নেওয়ার জন্য নিবন্ধিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু করা যাবে না। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার স্থানীয় সময় দুপুর ৩টার কিছু আগে গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সোমবার জলবায়ু বিষয়ক শীর্ষক সম্মেলন COP26 এর উদ্বোধনী পর্বে অংশ নিয়ে ভাষণ দেবেন তিনি। এছাড়া সম্মেলনের সাইডলাইনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়া সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও ফ্রান্সে যাবেন সরকারি সফরে। এর আগে রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইটে গ্লাসগোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান সম্মেলনে জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ তুলে ধরবেন ৩ দফা প্রস্তাবনা। মহামারী করোনার বাধা পেরিয়ে নিউ নরমাল বাস্তবতায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সফরের পর এবার ২ সপ্তাহের রাষ্ট্রীয় সফরে ইউরোপের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের গ্লাসগোতে এবারের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন COP26-এর মূল আয়োজনে যোগ দিতে রোববার সকালে ঢাকা থেকে রওনা হলেন সরকার প্রধান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩ বাহিনী প্রধান এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা। সফরসূচি অনুযায়ী এবারের যাত্রায় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব ছাড়াও ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ার হিসেবেও জলবায়ুর ক্ষতির মুখে থাকা ভুক্তভোগী দেশগুলোর পরিস্থিতি তুলে ধরবেন। সোমবার COP26-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ দেবেন তিনি। ৩ থেকে ৯ নভেম্বর পর্যন্ত লন্ডন এবং ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ফ্রান্সের প্যারিস সফর করবেন। এই সফরে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও থাকবেন প্রধানমন্ত্রী। ১৪ই নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈশ্বিক উষ্ণায়ন রোধের বড় প্রত্যাশায় শুরু হলো জলবায়ু সম্মেলন COP26। স্থানীয় সময়ে রোববার স্কটল্যান্ডের গ্লাসগোতে পর্দা উঠল এবারের সম্মেলনের। বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে পদক্ষেপ আর ভুক্তভোগী দেশগুলোর জন্য জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি আদায় হবে COP26-এর বড় চ্যালেঞ্জ। রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতিসংঘের ২৬তম জলবায়ু সম্মেলন। স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া এবারের সম্মেলনটি COP26 নামে পরিচিত। ৬ বছর আগের প্যারিস চুক্তি বাস্তবায়নে আগামী ১.৫ সপ্তাহ বিশ্ব নেতাদের নানা তর্ক বিতর্ক চলবে এবারের সম্মেলনে। সম্মেলন ঘিরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা জড়ো হন গ্লাসগোতে। এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন প্রায় ২০০ দেশের প্রতিনিধি। COP26-এ সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন কমানোর উপর। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে কিভাবে কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনা যায় তা নিয়ে বিস্তার আলোচনা চলবে। এবারের জলবায়ু সম্মেলনে দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলো বেশ কিছু বিষয় তুলে ধরবেন বিশ্ব সম্প্রদায়ের কাছে। চা হবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তহবিলও। এদিকে সম্মেলন ঘিরে প্রতি বছরের মতো এবারও হাজারো পরিবেশ কর্মী জড়ো হচ্ছেন গ্লাসগোতে। তাদের অভিযোগ, বিশ্ব নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। এবারের সম্মেলন সফল হলে দৈনন্দিন জীবনযাত্রাতেও বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্লাসগোতে সম্মেলনে অংশগ্রহণকারীর সংখ্যা ২৫,০০০ পর্যন্ত হতে পারে বলে ধারণা আয়োজকদের। আগামী ১২ই নভেম্বর শেষ হবে এবারের COP26 সম্মেলন। রাহানুল রানা, সময় সংবাদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের লকার থেকে গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েবের ঘটনা তদন্তে নেমেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এরই মধ্যে আলামতও সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে নেওয়া হয়েছে সিআইডির হেফাজতে। এ ঘটনায় ৪ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। করোনাকালে নানা কাণ্ডে আলোচিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবার ঘটল তুগলকি কাণ্ড। রাতের অন্ধকারে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে গায়েব হয়ে গেছে ১৭টি গুরুত্বপূর্ণ নথি। নিচতলার ২৯ নম্বর কক্ষে বুধবার রাতে ঘটে এই ঘটনা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলে রোববার সকাল থেকে তদন্তে নামে সিআইডি। সংস্থাটির ক্রাইম সিন ইউনিট ২৯ নম্বর কক্ষের প্রতিটি অংশে তল্লাশি চালায়। বুধবার রাতে এই ২৯ নম্বর কক্ষের এই লকারটিতে ফাইলগুলো রেখে যান কম্পিউটার অপারেটর জোসেফ। বৃহস্পতিবার সকালে তিনি যখন আসেন তখন লকারটি তালাবন্ধ পাওয়া যায়, কিন্তু ভিতরে ফাইলগুলো পাওয়া যায় না।
এবং এই লকারটির আরেকটি চাবি থাকে এখানকার কম্পিউটার অপারেটর আয়েশা আক্তারের কাছেও। ডাক ফাইলটা ফাইল ক্যাবিনেটে রাখছে, তো তখন দেখে যে আপনার ফাইল যে কটা ছিল সবই ছিল 17টা। তো বৃহস্পতিবার সে হলো আপনার সকাল 9টায় আসে, 12টার সময় এসে একটা পত্র নিষ্পত্তির জন্য ফাইল ক্যাবিনেটটা খুলে খোলার পর দেখা যায় ফাইলটা নাই, 17টা ফাইলই নেই। বিভিন্ন শাখার লোক এখানে বসে। এর আগে হলো একটা ফাইল হারিয়েছিল আপনার, সেটা হলো আপনার লকডাউনের 8 তারিখে, আগস্ট মাসে 8 তারিখে। সিআইডি প্রাথমিক তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে। তবে এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি বলে জানান তারা। গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। এখানে কোনো মামলা হয়নি, একটা ঘটনা ঘটেছে, জিডিও হয়েছে। আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি, জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা আর কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরো 12 ডিটেলস বলতে পারবো। আমরা অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে। সেই কমিটিও তারা কাজ শুরু করেছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এ বিষয়ে একটা তথ্য আমরা জানতে পারবো। জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে 6 কর্মচারীকে নিয়ে যায় সিআইডি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক সহিংসতা কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি। গণতন্ত্রের যে স্পেস, যে পরিসরটা পাওয়া যায় সেটাকে একেবারেই সংকুচিত করে ফেলছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এখানে একটা রাজনীতিকীকরণের প্রক্রিয়া শুরু করেছে। দুর্গা উৎসবকে কেন্দ্র করে যে আপনার সারা দেশে তারা প্রায় 10,000 লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এটা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দিয়েছে। সহিংসতা সৃষ্টি করছে তারা এবং তাদের লোকজন এবং তাদের পুলিশ, সেইখানে তারা মামলা দিচ্ছে বিএনপির নামে। আমরা স্পষ্ট করে বলছি যে একটা নির্বাচনকালীন সময়ে একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি অপরাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির কর্মসূচির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি নিজেদের বদলাতে না পারলে জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করবে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থাই আসলে শ্বাসরুদ্ধকর। একদিকে নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতা, অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা, সব মিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। তারা অতি রাজনীতি করতে গিয়ে গভীর খাদে পড়েছে, যা থেকে উঠতে পারছে না। বিএনপির হঠকারী রাজনীতি এবং ধর্মান্ধ ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি করেছে। বিএনপির অপরাজনীতি, বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে, নিজেদের মধ্যে পরিবর্তন না আনতে পারে, তাহলে ইতিহাসে রাস্তা ঘুরে তাদের নিক্ষিপ্ত হতে হবে মুসলিম লীগের মতো। এদিকে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে চলচ্চিত্র শিল্পীদের বেশ কয়েকটি সংগঠন। দুপুরে কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মূল গেটের সামনে জড়ো হন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক সমিতি সহ সংগঠনের অনেকে। এ সময় মানববন্ধন থেকে সারা দেশে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে দেশের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জবাব দেওয়া হবে বলেও জানান তারা। সবসময় কিন্তু আমরা চলচ্চিত্র শিল্পের মানুষেরা, হিরো হিরোইন, নায়ক নায়িকারা মিলে, পরিচালকরা মিলে, সবাই মিলে কিন্তু আমরা একসাথে প্রতিবাদ করেছি এবং আজকেও আমাদের প্রতিবাদ। দেশের বিরুদ্ধে একটা চক্রান্ত, এটা রুখতে হবে। প্রতিটি ধর্মের মানুষ আমরা যেন এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে চাই। সর্বধর্মের সর্বলোকের সাথে আমরা একসাথে মিলেমিশে বঙ্গবন্ধুর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মুসলিমেও 2-4 জন যারা সম্প্রীতি নষ্ট করতে চায়, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায়, আমরা সেটার ঘোর বিরুদ্ধে। বিয়ের পর স্ত্রীকে টাকার বিনিময়ে পাচার করে দেয় স্বামী। এছাড়া ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার
ভয় দেখিয়ে বাধ্য করে অনৈতিক কাজে। রাজধানীর কড়াইল থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। টার্গেট করে দরিদ্র সুন্দরী নারীদের, এরপর গড়ে তোলে প্রেমের সম্পর্ক, অতঃপর মৌখিক বিয়ে। মাত্র 28,000 টাকার বিনিময়ে নিজের স্বামী ভারতে পাচার করে দেয় স্ত্রীকে। বিয়ের পর অন্তরঙ্গ মুহূর্তের ছবি জোরপূর্বক ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বাধ্য করা হয় অনৈতিক কাজে। আন্তর্জাতিক মানব পাচার চক্রের 2 সদস্যকে রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে গ্রেফতারের পর এসব তথ্য জানায় র্যাব। দরিদ্র নারীদেরকে আরও বশীকরণের জন্য মৌখিকভাবে তারা বিয়ে পর্যন্ত করে। বিয়ের পর ভিকটিমদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি মোবাইলে ধারণ করে এবং পরবর্তীতে কোনো নারী যদি বিদেশে যেতে রাজি না হয় সেক্ষেত্রে তারা ধারণকৃত ভিডিও এবং স্থিরচিত্র সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদেরকে বিদেশে যেতে বাধ্য করে। এছাড়া মুম্বাইয়ের বিভিন্ন ডান্স ক্লাবে নৃত্যশিল্পী হিসেবে কাজ দেওয়ার নাম করে এই চক্রটি পতিতালয়ে বিক্রি করত বাংলাদেশি নারীদের। চক্রের সক্রিয় সদস্য সুজন ও রমজানকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সব তথ্য। মোহাম্মদ সুজন শিকদার এই মানব পাচারকারী চক্রের মূল হোতা। ধৃত আসামি সুজন, রমজান এবং তাদের অন্যান্য সহযোগীরা পরস্পর যোগ সাজশে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশে নারী পাচার করে আসছিল। লোভনীয় ও আকর্ষণীয় বিভিন্ন পেশার কথা বলা হলেও তাদের বিক্রি করে দেওয়া হয় এবং জোরপূর্বক সম্পৃক্ত করা হয় ডিজে পার্টি সহ অনৈতিক কর্মকাণ্ডে। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত বলে জানায় র্যাব। আমাদের গোয়েন্দা কার্যক্রম চালু আছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিয়ে কাণ্ডের মামলায় আত্মসমর্পণ করে বউ, শাশুড়ি সহ জামিন পেলেন ক্রিকেটার নাসির হোসেন। তবে প্রত্যেককে দিতে হবে 10,000 টাকার বন্ড। সন্তোষ প্রকাশ করে নাসির বলেছে, না মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে। বাদীপক্ষের আইনজীবী বলেছেন জামিন ঠেকাতে আপিল করার কথা। এক স্ত্রীর দাবিদার 2 স্বামী, দেশের ইতিহাসে এমন মামলা খুব একটা দেখা যায় না। ক্রিকেটার নাসির হোসেনের ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনা। সমন থাকায় রোববার সকালে স্ত্রী তামিমা সুলতানা তাম্মি, শাশুড়ি সুমি আক্তার সহ আদালতে হাজির হন ক্রিকেটার নাসির হোসেন। চান জামিন। 10,000 টাকা মুচলেকায় জামিন পান আসামিরা। জামিন পেয়ে ক্রিকেটার নাসির হোসেন কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বলেন মামলা মোকাবেলা করা হবে আইনিভাবে। জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখার কথাও জানান তিনি। টেনশনে ছিলাম, তারপরে অবশ্যই ভালো লাগতেছে জামিন পেয়ে। আর শুধু এতটুকুই বলবো যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর স্বপ্ন তো সবসময় দেখি ভাই, এখনো দেখি। ইনশাল্লাহ ভালো খেললে আবার ঢুকবো না। নাসিরের আইনজীবীর দাবি, তামিমা রাকিবের বিবাহ বিচ্ছেদ বৈধ উপায়েই হয়েছে। তালাকটা যদি কাজীর বালামে এন্ট্রি হয়ে থাকে তাহলে এই তালাকটা যথাযথভাবে কার্যকর হয়েছে এবং বৈধভাবে এই তালাক হয়েছে। পরবর্তী যেহেতু তালাক বৈধ হয়ে থাকে তাহলে দ্বিতীয় বিয়ে করতে কোনো আইনগত বাধা নেই। বাদীপক্ষের আইনজীবী জানান তারা জামিন ঠেকাতে আপিল করবেন। চান দৃষ্টান্তমূলক শাস্তি। একটা অপরাধ হয়েছে, সেই অপরাধে বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, সেটা শাস্তির কথা উল্লেখ আছে। আমরা চাই শাস্তির মাধ্যমে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এবছরের ভালোবাসা দিবসে ধুমধাম করে কেবিন ক্রু তামিমাকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। তামিমাকে বৈধ বউ দাবি করে আদালতে মামলা করেন রাকিব। পিবিআর তদন্তে উঠে আসে তামিমার সঙ্গে বৈধ উপায়ে বিয়ে হয়নি ক্রিকেটার নাসিরের। সব মিলিয়ে বিয়ে নিয়ে এমন দ্বন্দ্বের সমাধান কি সেটি জানতেই অপেক্ষা করতে হবে মামলা নিষ্পত্তি পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির দফায় দফায় রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের বিষয়ে 25 নভেম্বর রায় দেবেন হাইকোর্ট। শুনানি শেষে বিচারপতি মুস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের এদিন ধার্য করেন। এর আগে পরিমণিকে 2 দফা রিমান্ডে দেওয়ার জন্য হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চান 2 বিচারক। আর মামলার তদন্ত কর্মকর্তা বলেন, প্রথম দফার রিমান্ডে এলোমেলো তথ্য দেয়ায় দ্বিতীয় এবং তৃতীয় দফায় রিমান্ডে নেয়ার প্রয়োজন হয়। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় এই চিত্রনায়িকাকে। 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। মাদক মামলায় 27 দিন কারাগারে ছিলেন তিনি। বর্তমানে এ মামলায় জামিনে আছেন পরিমণি। তবে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি। 20 বছর মেয়াদী ড্যাব ও ভবন নির্মাণ আইনের খসড়া বাস্তবায়িত হলে ফ্ল্যাটের দাম বাড়বে বলে দাবি করেছে ভবন নির্মাণ মালিকদের সংগঠন রিহ্যাব। সংগঠনটি মনে করছে, নতুন এই বিধিমালা কার্যকর করা হলে ঢাকায় কমবে ভবন নির্মাণের জায়গা, বাড়বে অস্থিতিশীলতা।
প্রস্তাবিত ড্যাব ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন রিহ্যাব সভাপতি। ঢাকা সহ বড় শহরগুলোতে মানুষের ঘনত্ব কমানোর উদ্দেশ্যে নতুন এই বিধিমালার উদ্যোগ নিলেও তা 1% কাজে আসবে না বলে দাবি করেছে রিহ্যাব। সংগঠনটি মনে করে ভবন নির্মাণে বাড়তি জায়গা ছেড়ে দেওয়ার এই নিয়ম বাস্তবায়িত হলে কমবে ফ্ল্যাটের সংখ্যা, দামও বাড়বে প্রায় 50%। ইমারত নির্মাণ বিধিমালা 2021 পর্যালোচনাকালে আমাদের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। নির্মাণযোগ্য ভবনের 35 থেকে 53% আয়তন হ্রাস পাবে, ফ্ল্যাটসমূহের মূল্য ন্যূনতম 50% বৃদ্ধি পাবে। 269টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রি সমূহ গভীর সংকটে নিমজ্জিত হবে। সর্বোপরি আবাসন শিল্প মুখ থুবড়ে পড়বে। নিষিদ্ধ হলেও হাজারের উপর পলিথিন কারখানা রয়েছে পুরান ঢাকায়। প্রতিদিন উৎপাদন হচ্ছে টনের পর টন। রাতের আধারেই তা ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। শুধু তাই নয়, এসব কারখানা চালাতে যে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ ব্যবহার করা হয় তাও অবৈধ। স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে পুরান ঢাকা এখন পলিথিন সিন্ডিকেটের কবজায়। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তার যোগসাজশে চলছে এসব নিষিদ্ধ পলিথিন কারখানা। পাভেল আহমেদের ক্যামেরায় সাদাত রহমাতুল্লাহর রিপোর্ট। নিষিদ্ধ পলিথিন, তবুও নিত্যদিন বাজারে বৈধতা দিয়েই ক্রেতার হাতে তুলে দিচ্ছেন বিক্রেতা। 19 বছর ধরে বাজারে দাপট পলিথিনের। উৎপাদন না করতে পারলে বাজারে ছড়াইব না। সফল যদি হইতো তাহলে তো থাকতোই না। পয়সা খায় কর্মকর্তারা, বুঝলেন না, সব তো ঘুষখোর। পুরান ঢাকা ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই নগরীতে বাসা বেঁধেছে অবৈধ পলিথিনের। দিনের বেলা নীরব থাকা পুরান ঢাকা রাতের গভীরতার সাথে বাড়ে অলিগলির ব্যস্ততা। তথ্য বলছে, পুরান ঢাকার ইসলামবাগ, চকবাজার, কামরাঙ্গীচর সহ বিভিন্ন এলাকায় কয়েক হাজার পলিথিন কারখানা গড়ে উঠেছে। দানার পর পলি হবে। এসব নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট, যার সাথে জড়িত স্থানীয় প্রশাসন থেকে পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তা। এসব নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধানে গেলে বাধা দেয় কারখানা মালিক। পলিথিন হয় মানে ব্যাগ, টিসা, এগুলো মানে কি কি কাজে লাগে আমরা তো সেটা জানি না, শুধু আমরা রিল বানাই এটাই। পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তর আর সরকার চাইলেই সম্ভব পরিবেশের জন্য ক্ষতি করে নিষিদ্ধ পলিথিন কারখানা বন্ধ করা। এটা কি টম এন্ড জেরির খেলা হচ্ছে নাকি? সে রেগুলেটর হিসেবে উৎপাদনকারীকে ধরতে পারবে না, এটা আবার কি ধরনের কথা হলো? অবশ্যই সে জানে, এবং সে যদি না জানে তাহলে সে এই উৎপাদনকারীরা কোথায় সাপ্লাই দেয় সে সাপ্লাই চেনে গিয়ে আঘাত হানুক। আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে। আইন প্রায়োগিক করার জন্য সরকারকে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তথ্যমতে শুধু রাজধানীতে দিনে প্রায় 1.5 কোটি পলিথিন ব্যাগ জমা হচ্ছে। পলিথিন উৎপাদন থেকে বিপণন সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও এই পুরান ঢাকায় 24 ঘন্টা চলে এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন। আইনের চোখ ফাঁকি দিয়ে এসব প্রতিষ্ঠানগুলো চলছে দেদারসে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জিম প্রতিষ্ঠার মাধ্যমে অভাবনীয় সাফল্য পেয়েছেন বাংলাদেশি বিলাল হোসেন। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত বডি বিল্ডারদের কাছে তার জিমটি সেরা হিসেবে খ্যাতি পেয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্ট। 2001 সালে দুবাইয়ের জুমেরা এলাকায় ভিআইপি জিম নামে একটি শরীরচর্চা প্রতিষ্ঠানে সাধারণ ক্লার্ক হিসেবে এসেছিলেন মোহাম্মদ বেলাল হোসেন। এরপর ধীরে ধীরে সুপারভাইজার, ট্রেনার, ম্যানেজার, জেনারেল ম্যানেজার এবং বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের একমাত্র কর্ণধার। এই ধরনের একটি প্রতিষ্ঠান করার ক্ষেত্রে 8 থেকে 10 মিলিয়ন দিরহাম খরচ হয় বলে জানান বিলাল হোসেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 25 কোটি টাকা। এটার পিছনে আমার অনেক পরিশ্রম আছে, বাট দিস পরিশ্রমের পিছনে আসলে যখন একটা জিনিস আপনি ভালোবাসেন বা ইউ লাভ টু ডু দিস, দেন ইউ ডোন্ট ফিল টায়ার্ড ফর দ্যাট। তো এটা এই কারণে আমার কাছে এটা পরিশ্রম মনে হয় না। সো সবসময় এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা দিস মাই থিং, আই হ্যাভ টু ডু, এটা আমার জব, আমার করতে হবে। বিলাল হোসেন মালিকানা বুঝে নেয়ার 21 বছর পর আবারও উদ্বোধন করা হচ্ছে ভিআইপি জিম নামে এই প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন বিশ্বের সেরা বডি বিল্ডার রনি কোলম্যান। আরেক লিজেন্ডারি বডি বিল্ডার কেভিন শেব্রনি এই প্রতিষ্ঠানটি পরিদর্শনের জন্য বর্তমানে দুবাই অবস্থান করছেন। আমি অনেক বাঙালি ভাইদেরকে বলবো, আপনারা আপনার ফিটনেসটা ধরে রাখুন, আপনারা আমাদের জিমে আসুন, ভিআইপি জিম। দে হ্যাভ ভেরি গুড
equipment, so and they have very educated personal trainers. আমাদের অন্য স্টাফ আছে, ট্রেনার, যেমন পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, ইংলিশ আছে, ইউরোপিয়ান আছে, আরো অনেক আছে। আমরা একসাথে আমরা মিলেমিশে এখানে আছি। Have passion for the thing that you love to do. এই প্রতিষ্ঠানটি ভিআইপিদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাপক ছাড় দিয়েছেন বেলাল হোসেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। একটি সেতু কেবল দুটি জনপদের মধ্যে সংযোগ স্থাপন করেনি, সমৃদ্ধ করেছে শহরের পর্যটন খাতকেও। বলছি পর্তুগালের পোর্তো শহরের দৃষ্টিনন্দন দম লুইস এক সেতুর কথা। ডুরো নদীর ওপর নির্মিত ঐতিহ্যবাহী সেতুটির সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছুটে যান সেখানে। পোর্তো থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বন্দরনগরী পোর্তো ও ভিলা নোভা দা গায়া এ দুটো শহরের মাঝখানে সংযোগ স্থাপন করা দৃষ্টিনন্দন সেতু দম লুইস এক। দ্বিতল এই মেটাল ব্রিজটি পর্তুগালের নির্মাণ শৈলীর এক অনন্য উদাহরণ, যেটি নির্মাণ করেছে বিখ্যাত আইফেল টাওয়ারেরই নির্মাতা প্রতিষ্ঠান। সেতুর উপর থেকে দেখা পোর্তোর সৌন্দর্যও নজর কাড়বে যে কারো। 1881 সালে শুরু হয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে 5 বছর। এতে ব্যবহার করা 172 মিটার দৈর্ঘ্যের স্টিল স্প্যানটি তখন কোনো সেতুতে ব্যবহার করা দীর্ঘতম স্প্যান হিসেবেই বিবেচিত। সেতুটির নিচতলা সাধারণ যানবাহন এবং উপরের তলা রাখা হয়েছে ট্রাম এবং পথচারী পারাপারের জন্য। নির্মাণ শৈলীর পাশাপাশি সেতু থেকে পোর্তো ও গায়া একসাথে দুটো শহরের সৌন্দর্য উপভোগ করতে সব ঋতুতেই পর্যটকরা আসেন এখানে। অনেক পর্যটক প্রমোত্তরী বা ঐতিহ্যবাহী ছোট ছোট নৌকা নিয়ে ঘুরে দেখেন ডোরো ভ্যালি। ঘুরতে আসেন বাংলাদেশিরাও। ব্রিজও যে পর্যটন আকর্ষণের কেন্দ্র হতে পারে এটা পোর্তো না আসলে বোঝা যেত না। পোর্তো শহরটি আমরা একদিন নামই শুনেছি, কিন্তু পোর্তো শহর যে এত সুন্দর এবং পর্তুগাল তৈরি হওয়া এই পোর্তোকে ঘিরেই। কারণ পোর্তো যখন খ্রিস্টপূর্ব 300 শতাব্দীতে আসলে রোমানরা এখানে এসেছিলেন এবং এই পোর্তো দরবেলি দেখেই তারা এখানে সভ্যতা করেন এবং সেই কারণে আজকের এই পর্তুগাল। দম লুইস সেতুর সৌন্দর্যে ম্লান হয়েছে পোর্তো শহরের আরও 5টি দৃষ্টিনন্দন সেতু। তবে পোর্তো শহরের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসের নিদর্শন দেখতেও পর্যটকদের গন্তব্য পোর্তো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পোর্তো, পর্তুগাল। বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় আবারও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে জার্মানিতে। শনিবার দেশটির রাজধানী বার্লিনে জাতীয় সংসদ ভবনের সামনে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জার্মানিতে। শনিবার বিকেলে বার্লিনের জাতীয় পার্লামেন্টের সামনে বিক্ষোভে অংশ নেন দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসীরা। সরকার যথাবিহিত ব্যবস্থা নিক যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো ধরনের এই ধরনের সমস্যা না হয়। বিক্ষোভে দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার মূল চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানানো হয়। আমরা চাই কুমিল্লা প্লাস সমগ্র বাংলাদেশ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে সবার ধর্ম সবাই সমানতালে পালন করব। সমাবেশে বক্তারা দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত না হলে মুক্তিযুদ্ধের যে মহান আদর্শ সেটি ভুলণ্ঠিত হবে, এমনটাই আশঙ্কা করছে জার্মানির পার্লামেন্টের সামনে যোগ দেয়া সর্বস্তরের প্রবাসীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে 5 দিনব্যাপী বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এবারের 30তম বইমেলায় বাংলাদেশ থেকে 11টি প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে। প্রতিদিনই লেখক, পাঠক, প্রকাশক ও শিল্পীদের আড্ডা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত থাকছে মেলা প্রাঙ্গণ। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। দীর্ঘ 1.5 বছর পর করোনা মহামারী কাটিয়ে জেগে উঠেছে নিউ ইয়র্ক। প্রাণ ফিরে পেয়েছে প্রবাসীদের বইমেলা। শনিবার বইমেলার 3য় দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের 50 বছর উপলক্ষে বিশেষ আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন। মানুষ সব অপেক্ষা করছিল একসাথে মিলন মেলার জন্য, শ্বাস করে করেছে এবং আমার মনে হয় যে মানুষ এত বেশি আনন্দিত হয়েছে। এবং সবচেয়ে বড় যেটা এবার আমাদের হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের
সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তারা এসেছে। নিউ ইয়র্কে প্রতিদিনই বইমেলায় সম্মিলন হচ্ছে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের। ঢাকা থেকে এসেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধি, এসেছে জাতীয় গ্রন্থ কেন্দ্র এবং 11টি প্রকাশনী সংস্থা। বই বেচাকেনা করে আর সাহিত্য আড্ডায় মুখর থাকে মেলা প্রাঙ্গণ। খুবই একটা আশার ব্যাপার, বিশেষ করে যে সাংস্কৃতিক আয়োজনগুলো হলো, প্রত্যেকেই খুব উপভোগ করেছেন। বইমেলার আজকে তৃতীয় দিন, আর দুদিন পরে শেষ হয়ে যাবে। মানে এটা আমার মনে হচ্ছে এই যে আমাদের কোভিডের যে আক্রমণ, সেই আক্রমণের পর আমাদের এইরকম আনন্দের সন্ধ্যা আর কখনো আসেনি। মেলার এক পাশে বইয়ের পসরা, অন্যদিকে আড্ডা, আলোচনা, গান আর কবিতা। দর্শকরাও প্রতিটি অনুষ্ঠান উপভোগ করেছেন প্রাণ ভরে। এমনই গানে, কবিতায় আর সাহিত্য আড্ডায় দিনভর মুখর ছিল বইমেলা। বইমেলার আগামী দিনগুলোতেও দর্শনার্থীদের এমনই উপচে পড়া ভিড় থাকবে, তেমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বিশ্বব্যাপী ন্যূনতম কর্পোরেট কর হারের বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে ইতালির রোমে গতকাল শুরু হয়েছে দুদিনব্যাপী G20 সম্মেলন। প্রথম দিন ন্যূনতম 15% কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তিতে সায় দিয়েছেন বিশ্ব নেতারা। আজ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। শনিবার সকালে রোমের লানুভোলো সম্মেলন কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। পরে তার সভাপতিত্বে G20 সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ইতালির প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে বহুপাক্ষিকতা। এছাড়াও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে করোনা ভ্যাকসিন সমহারে সরবরাহ করার কথা জানান তিনি। During the pandemic, they struggled to find new customers. এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে কোভিড, জলবায়ু পরিবর্তন ও অর্থনীতি। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে আলোচনা করবেন 20টি শক্তিশালী দেশের নেতারা। এই সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ির বোলসোনারো সহ বিশ্ব নেতারা অংশগ্রহণ করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভার্চুয়ালি অংশ নেন সম্মেলনে। এবারের আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ যুবরাজ চার্লস। এদিন ইতালির রাষ্ট্রপতি সের্জো মাত্তারেল্লা বিশ্ব নেতাদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি। এদিকে G20 সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী রোমে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কিছু সংগঠন। তবে নানা বিধিনিষেধের কারণে এসব সমাবেশে লোক সংখ্যা ছিল খুবই কম। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি।